আচ্ছা আচ্ছা দেখো আমাদের হচ্ছে ওই যে ফ্লো চার্ট হওয়ার পরে পর্যন্ত হয়েছিল উপরে হচ্ছে এই যে তোমার স্টেনলেস ইমালশন, এরপরে হচ্ছে দেখো পিলিং অ্যান্ড কন্ডিশনিং। পিলিং অ্যান্ড কন্ডিশনিং কি এটা কিন্তু আমি বলছিলাম, কি বলো তো একটু এক লাইনে খাতায় লিখে থাকার কথা তো। পিলিং অ্যান্ড কন্ডিশনিংয়ে আমি ভুল বলছিলাম, আপনি ঠিক বলছিলেন ওই যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র একটা হচ্ছে টাফট, মানে টাফটে পরিণত করা। কজ হচ্ছে তুমি একবারে দিলে কি হবে যে ওইটা হচ্ছে মানে প্যাঁচায় যাইতে পারে, ফ্রিকশন হইতে পারে, এখানে ফায়ার হইতে পারে, একটু ঝামেলা। এই জন্য আমরা কী করি, ছোটো ছোটো টুকরাই পরিণত করি, ঠিক আছে। আচ্ছা এখন দেখো পিলিং অন কন্ডিশনের হচ্ছে কিছু আছে, ওই যে কি বলে অবজেক্টিভ আছে, আর এই জায়গায় হচ্ছে তোমার কি বলে হচ্ছে টাইপস, গ্রেড, ডিউরেশন, মানে কোন জুট কোন গ্রেডে হবে কতদিন, ডিউরেশন টাইমটা কতদিন হবে এইটা আর কি, ঠিক আছে। সো এইগুলো হচ্ছে জাস্ট আমাদের যদি এক্সাম রিলেটেড কথা বলি, যে এক্সামে অতটা আমার ইম্পর্টেন্ট না, এগুলো আসে না এক্সামে। যেটা আসে যে তোমার ফ্লোচারটা খুবই ইম্পর্টেন্ট, জুট থেকে হয়তো বা ম্যাথ থাকার পসিবিলিটি আছে, নিচের দিকে দু একটা ম্যাথ আছে, আমি হয়তো বা নেক্সট উইকের দিকে করাইতে পারি। আচ্ছা এখন দেখো এইখান থেকে বিশেষ করে এই যে 21 পেজ থেকে মোটামুটি মনে হয় নিচে 10 পেজ মতো আছে, এই পার্টগুলো বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। হ্যাঁ পিডিএফ 77 পেজের, বাট আমি তো স্কিপ করাচ্ছি, যে উপরে দুইটা তো স্কিপ করালামই। তোমার হচ্ছে দেখো ফ্লো চার্টটা যদি ভালো করে পড়ো, তোমার এইখানে কত পেজ, 20 পেজ না, 20 পেজ কমপ্লিট। কারণ ওই জিনিসটা যে আমি পার্ট বাই পার্ট বুঝাইছি, যে এইটা হচ্ছে ব্যাচ অফ জুটিং, এইটা কন্ডিশনিং, এইটা পিলিং, এইটা ঠিক আছে, তারপরে সফটনেস এইটা, তো প্রত্যেকটার জিনিসটার হচ্ছে ব্যাখ্যা এই 20 পেজ পর্যন্ত আছে। তো তোমাকে তো 20 পেজ আর হচ্ছে এক্সট্রা করে পড়া লাগতেছে না, লাগতেছে বলো? তুমি কিন্তু ওই ফ্লো চার্টটা যদি ভালো পারো তাহলে 20 পেজ তোমার কাভার হয়ে যাচ্ছে। এখন ভিতরে ডিপ কোশ্চেন ওইভাবে আসে না, বুঝছো, মানে ব্যাপারটা কি, এখন কোশ্চেন তো হচ্ছে ডিপই হয়েছিল একটু মনে হয়, তাই না, মিডে ম্যাথগুলো বিশেষ করে, তাই না? এখন হচ্ছে ওই ব্যাপার কি, সাজেশনটা দিব না ফাইনালে, কোনো ব্যাচের সাজেশন আমি দিব না, ওই যা পড়াচ্ছি এটা, কারণ মিডে অনেক ভালো করে ফেলছো তোমরা, তো এই জন্য চাচ্ছি যে ফাইনালে এত ভালো কম করো আর কি, ঠিক আছে। যাই হোক, হ্যাঁ কিসের গিফট? কেন এই বাইরে থেকে আসছে, কিন্তু এবার আমি যে নিজের রেজাল্ট তো তেমন একটা ভালো হয় না, একটা সাজেশন লাগবে না, কারণ থেকে সাজেশন দিলে মতামত নেওয়া দরকার, তাই না? না আমি আমার অপিনিয়ন দিতেছি, তোরা তো করতে হবে না, সাজেশন দিলে ওটা ওকে জোরটা কিন্তু আমরা তার জন্য দেখতে ছাড়ে, যেটা এটা তো এক এক করে তো স্যার। আচ্ছা সামিউল, আচ্ছা থামো, দিশা থামো। ব্যাপারটা হচ্ছে কি, শোনো, সাজেশনের যে ব্যাপারটা সেটা হচ্ছে হয় যে এরকম এক্সামের আগে কিন্তু সাজেশন ওইভাবে দেওয়া হয় না, জাস্ট বলা হয় যে এই টপিক থেকে এগুলো পড়ে এসো। তা আমি মনে হয় যে সাজেশন দিয়েছিলাম কোনো কিছু বাদ রাখি নাই, মোটামুটি 80% 85% দিয়ে দিয়েছিলাম, তোমরা চিল্লাপাল্লা করতেছিল যে স্যার। আমরা লাস্ট পরীক্ষার আগে ফাহমিদের সাজেশন নিছি, ওকে বললাম তুমি ফাহমিদের কাছ থেকে কেন সাজেশন নিছো? কারণ ওকে জিজ্ঞেস করতে সাজেশন, তুমি ওকে কেন জিজ্ঞেস করবে? তোমার উচিত ছিল নিজে ক্লাসে আসা। কারণ স্যার আমার না ভাই অসুস্থ ছিলেন। এইটাই তো এখন শোনো, এইটা হচ্ছে মানে তুমি এক সাইডে রাখো, তোমার কি অসুস্থ ছিল বা ফ্যামিলি প্রবলেম সেটা সাইডে রাখো, বাট তুমি তো এই জিনিসটা আরেকজনের উপর চাপাইতে পারো না, যে স্যার হচ্ছে সাজেশন আপনি এইভাবে দিয়েন না বা দিবেন, ঠিক আছে। আমি কি করব না করব, আমি তোমার পোস্ট টিচার, সো সেই রেসপন্সিবিলিটি আমার, তাই না? ওকে, সো আশা করি এই জিনিসটা নিয়ে আর কথা না বলাই ভালো। আচ্ছা এখন দেখো হচ্ছে ডিফেক্টস অফ ব্যাচিং ইন জুট স্পিনিং। আচ্ছা ডিফেক্টসগুলো কী কী হইতে পারে, এইখান থেকে হয়তো বা পড়লে হবে কি যে মানে কিছু জিনিস বেরোয় আসবে তোমাদের মাথায়, ঠিক আছে, বাট কিছু জিনিস শুনে রাখো। যেমন হচ্ছে তুমি শুরু থেকে যদি আমরা শুরু করি, ফ্লো চার্টটা একটু বের করতে পারো, খাতায় লেখা আছে। আচ্ছা
Selection, picking up something and sleeping. দাঁড়াও একটা মিনিট। এই যে দেখো এই জায়গাগুলোতে কিন্তু আস্তে আস্তে মানে প্রত্যেকটা জিনিসের পর প্রত্যেকটা কিন্তু ডিফেক্টস আস্তে আস্তে আসে। যেমন দেখো ফার্স্টে হচ্ছে সিলেকশন অফ জুট ফর এ ব্যাচ। তুমি মানে ব্যাচিং কি এই জিনিসটা তো বলছি, ব্যাচিং কি বলো তো? এই রেসপন্স করতে হবে। না না বলো, সমস্যা নেই। আচ্ছা মানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের তো ওই যে পাট গাছ আমরা দেখছি, পাট গাছটা যেটা হয় যে মানে একটা তো জাস্ট মানে বলা যায় যে একটা প্লান্ট, এটা একটা প্লান্ট। সো তুমি ওইখান থেকে কি করতেছো, একটা প্রসেসের মাধ্যমে ওই আঁশটা ছাড়াই নিচ্ছ, ওই ফাইবারটা ছাড়াই নিচ্ছ। আচ্ছা তো ব্যাচিংয়ে যে জিনিসটা হয় যে আমি তো দেখা যাচ্ছে ছাড়াইতেই আছি শুধু, মানে আমার এমন হয়েছে যে এই ঘর সমান হচ্ছে ছাড়ানো হয়ে গেছে। সো তুমি পরবর্তীতে ওইটা যখন সাইজ করতে যাবা বা ওইটা প্রসেস করতে যাবা পারবা হবে কি তোমার প্রসেসটা লেন্দি হবে, তোমার ম্যান পাওয়ার লাগবে বেশি। কারণ আমাদের তো মাথায় সবসময় একটা জিনিস রাখতেই হবে যে কস্ট কীভাবে কমানো যায়, রিডিউস করতে হবে কস্ট। তুমি যাই করো না কেন কস্ট রিডিউস করতে হবে। তোমাদের ছোট একটা উদাহরণ দিই, ইয়ার একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে এই ওয়ার্ড বলছি ম্যাথ আছে SMV, হ্যাঁ, স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু। এটা হচ্ছে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি, বিশেষ করে যেটা গার্মেন্টস ফ্লোর, এক কথা মানে আমরা যেখানে তোমার ফাইবার থেকে অ্যাপারেল সেকশনটা যেখানে হয় আর কি, ঠিক আছে। তো অ্যাপারেল সেকশনে এই যে প্রোডাকশনে আমার SMVটা খুব মানে হচ্ছে স্ট্রিক্টলি মানা হয়। যে আমার SMV এরকম আসে যে একটা টি শার্টের জন্য SMV মনে করো ধরে নিলাম 6.2 মিনিট, ঠিক আছে, বা 6.5 মিনিট ধরে নাও, মানে 6 মিনিট 50 সেকেন্ড বা 6 মিনিট 30 সেকেন্ড এরকম ধরে নাও একটা টি শার্টের জন্য। হ্যাঁ, দ্যাট মিনস হচ্ছে একটা টি শার্টের তো অনেক পার্ট থাকে। কী কী পার্ট থাকে বলো তো? স্লিভ থাকে, ফ্রন্ট ব্যাক, হ্যাঁ, এবং হচ্ছে কিছু কিছু এখন হচ্ছে স্টাইলিশগুলো আছে যেখানে একটু প্লাকেট দিয়ে দেয়, জিপার দিয়ে দেয়, এগুলো পলো। আমি যেগুলো পরেছি এগুলো পলো, ঠিক আছে, ওই যে রাব্বি পরেছে এগুলো পলো। তো আমি টি শার্টের কথা বলতেছি এমনি জাস্ট। তো আমি বলে দিলাম এইটা। এখন তোমার টার্গেট থাকবে কি যে অলওয়েজ হচ্ছে আমি 6.25 সেকেন্ড রাখবো না। এই 25 সেকেন্ড কমাইতে পারলে তোমার এটা হচ্ছে ক্রিয়েটিভিটি, ঠিক আছে। এইটাই তোমার হচ্ছে এই ক্রিয়েটিভিটি দেখে তোমার প্রমোশন হবে, তোমার স্যালারি বাড়বে, তোমার স্কিল বাড়বে। এবং তুমি শোনো, এই যে এটা যে কমাইছো, তুমি তো কারোর জ্ঞানে কমাও নাই, তুমি নিজে চিন্তা করছো যে আমার এই ফ্লোরে আজকে বেরোবে হচ্ছে 100 পিস টি শার্ট, বাট তুমি বের করে ফেলছো 105 পিস। ওই 5 পিস কিন্তু কি করবা, ওই 5 পিস তোমার বস তখন তোমার মাথায় হাত দিয়ে বলবে যে সাব্বির সাহেব একটু বসেন, চাটা খাই। কেমনে বার করলেন বলেন? কিন্তু এটা হয় না, খুবই কম হয়। যারা হয় তারা উপরে উঠে যায়। প্রোডাকশনের এই একটা সুবিধা, প্রোডাকশনে রেশিওটা হচ্ছে যত দেখাইতে পারবা তুমি তত উপরে আস্তে আস্তে উঠতে থাকবা, ঠিক আছে। মানে ওই সময়টা অনেক ভালো লাগে। এখন হয়তো আমার কথা শুনে মনে হচ্ছে যে ও আচ্ছা আমি করব, আমি আমার জায়গা থেকে দেখাবো, বাট হচ্ছে আলটিমেটলি হয় কি যে তোমারও ওই জিনিসটা তো দেওয়া হয় না ইন্ডাস্ট্রি থেকে, মালিক পক্ষ তো তোমাকে দিবে না, তোমার বের করে নিতে হবে কোন মেশিন তোমাকে লাগবে, সেটা করে নিতে হবে। যে আমি যদি এই জায়গায় প্লেন মেশিন না বসাই, একটা হচ্ছে মাল্টি থ্রেড মেশিন বসাই, মাল্টি থ্রেড মেশিন বসালে আমার প্লেন মেশিনেরও কাজ করবে, আমার থ্রেডিংয়েরও কাজ করবে। সো এই জ্ঞানটা তোমাকে ওইখানে দিতে হবে, বুঝতে পারছো? এই জন্য কী করতে হবে বলো তো? ক্রিটিক্যাল থিঙ্কিং করতে হবে। জি, প্রত্যেকটা সাবজেক্ট একটু পড়বেন সুন্দর করে। আচ্ছা দেখেন, তো এই ব্যাচিংটা কি করি যে আমরা হচ্ছে আমাদের টাইমগুলো বাঁচানোর জন্য একটা একটা করে 100 কেজি হোক, 50 কেজি হোক, 30 কেজি হোক বান্ডিল করে রেখে দিই। আচ্ছা, সো এই জায়গায় আমার ডিফেক্টটা কি হইতে পারে ব্যাচিংয়ের ক্ষেত্রে? এখন কথা হচ্ছে শোনো, জুটে তো গ্রেড আছে, তোষা জুট আছে, তারপর হচ্ছে হোয়াইট জুট আছে, ব্রাউন জুট আছে, মানে বিভিন্ন কালারের তো আছে, তাই না? সো এখন কথা হচ্ছে তুমি যখন ব্যাচিং করবা তখন তো তুমি তোষা জুট এক জায়গায় মানে 3টা মিশাই তো একসাথে করবা না, যে যেখান থেকে আঁশ ছাড়াইতেছে ও ওইভাবেই কিন্তু রাখবে। তো ডিফেক্টটা এটা হইতে পারে যে তুমি হচ্ছে ওর ভিতরে কি করতেছো, জুটের যে হচ্ছে ওই যে আমরা মানে গ্রাম্য ভাষায় পাট খড়ি বা পাট কাটি অনেকে অনেকভাবে বলতো, বাট আলটিমেটলি ওইটা হচ্ছে তোমার বলা যায় যে ওয়েস্টেজ, মানে জুটের যে একটা এক্সট্রা পার্ট ওয়েস্টেজ, এগুলো কিন্তু আবার জ্বালানি হিসেবে ইউজ করা হয়।
আমার বাসা বাড়ি জ্বালানি হিসাবে ইউজ করা হয়, ঠিক আছে। তো তুমি অনেকে করে কি যে, আমি নিজে চোখেই দেখছি জুট ছাড়ানোর সময় ওইগুলো রেখে দেয় ওর মধ্যে, ঠিকভাবে মানে ক্লিন করে না। পরবর্তীতে কি হয়, যখন ওইটা যায় ওইটার সাথে মিক্সড হয়ে যায়। কারণ টাফ তো তুমি আস্তে আস্তে ছোটো ছোটো নিবা, জুটের হচ্ছে টাফগুলো যখন হয় মানে ওর আশেপাশে থাকা যায় না, বুঝছো। ঠিক বেশ বড় এরিয়া নেওয়া হয়, এত পরিমাণ মানে ইয়া আসে, কী বলে ইম্পিউরিটিস আসে, তোমার চোখ মুখ মানে ভরে যায়, ঠিক আছে। সো অনেক দূর থেকে দেখা লাগে। বাট কটনের ক্ষেত্রে এরকম না, কটনেরটা হচ্ছে একদম একটা জায়গায় পড়ে, ও ওইভাবে ছাড়ায় না। স্যার হুম, আমি বল। তো যে জুটটাকে নিচ্ছি টুকরো টুকরো করে কেটে না, এটা হ্যাঁ আমরা হচ্ছে ওই যে মানে এই ফাইবারটা, হ্যাঁ আমি তো এই ভিডিও দেখলাম ওটা আমাকে আস্ত জুটটাই নিচ্ছি, মানে টিপ টপ আছে না ওই যে জুট, ওটা ওই যে টিপটা আগে দিচ্ছে টপ পরে দিচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে কি যে এক একটা প্রসিডিওর ক্ষেত্রে এক এক রকম। তুমি জুটটা দিয়ে কী করবা, যেমন হচ্ছে আমি যে হোম টেক্সটাইল করি, হোম টেক্সটাইলের ক্ষেত্রে কিন্তু আমার জুটকে অত প্রসেস করা লাগে না, জাস্ট তুমি এই সাইজের মতো করে কাটবা। কাইটা কিন্তু এখন কি করতেছে মানুষই যে জুট টুট দিয়ে কিন্তু ফ্যাশনেবল ওয়ারেবল ড্রেস পরতেছে, র্যামশোটোগুলো যায় যেখানে হয়, তো এগুলো পড়তেছে। এগুলো কীভাবে করে, এগুলো কি তোমার মনে হয় যে তাহলে আসলে আলটিমেটলি হচ্ছে ওই যে চাল টাল যেগুলো থাকে ওইগুলোর প্রসেস করে পড়ে না? এগুলো হচ্ছে ওই যে দেখো ওই যে এই ইন্ডাস্ট্রিগুলো ধরছে তো আড়ং, এই ইন্ডাস্ট্রিটা ধরছেই আড়ং, মানে আড়ংয়ের মাইন্ড সেট আপটা এরকম যে আমি হচ্ছে ভিংচিং নিয়ে আসবো কিন্তু দেখাবো হচ্ছে অন্য কিছু। এই যে শো আপটা, তোমরা যে শোটা করো, মানে আমরা যে শো আপটা করি যে ভাই আমার আছে 20 টাকা, আমি দেখাই দিয়েছি 100 টাকা, তাই না? আবার অনেকে হচ্ছে যারা মানে একটু চালাক হয় তারা কি করে যে থাকে 100-150 টাকা বাট দেখায় 10 টাকা, যে আমার কাছে 10 টাকা আছে। ওই দিন শেষে কিন্তু এরাই গেইনার হয়, ঠিক আছে। তো আড়ংয়ের যে ব্যাপারটা, এদের একটা চুড়ি আছে, এই চুড়িটা হচ্ছে এদের ম্যাক্সিমাম যে হ্যান্ড ইয়াগুলা এগুলা হচ্ছে ওই যে নিউ মার্কেটের ভিতরে বানায়, হ্যাঁ ঠিক আছে। এইটা একদম নিজের চোখে দেখা, এবং তারাও নিজেরাও বলছে যে হ্যাঁ আমাদের হচ্ছে এগুলো আড়ংয়ে যায়। হ্যাঁ এইগুলো হচ্ছে 5 টাকা 10 টাকা দিয়ে কিনে নিয়ে আসে, বুঝছো। এই যে এইটাই বললাম যে ওরা হচ্ছে এই জিনিসটা চুরি করতেছে, ঠিক আছে। সো ব্যাপারটা হচ্ছে কি যে তুমি কিভাবে কি ইউজ করতেছো না করতেছো এটা ডিপেন্ড করবে তোমার উপরে। বাট আলটিমেটলি আমরা জুট, এখন কথা হচ্ছে যে তুমি যে জুট ইয়ার্ন নিবা, জুট ইয়ার্ন নিয়েই তো কাজটা করবা, তাই না? তো জুট ইয়ার্নটা কিন্তু হচ্ছে আমরা পাই কার্ডিংয়ের মাধ্যমেই, মানে এইখানে কিন্তু আমার এই যে স্টেপ ক্লিনার টিলিনার মাঝখানে মেশিনগুলো নাই, এখানে জাস্ট একবারে তোমার হচ্ছে ফার্স্ট এড প্রসেসগুলো হয়। কজ আমার হচ্ছে এখানে তো ওইখানে ব্লোরুম ছিল কটন, এখানে কি ব্লোরুম আছে না? এখানে কি করতেছি যে আমরা একটা লুব্রিকেন্ট দিচ্ছি, সফট করতেছি, ছোট করতেছি, এরপরে হচ্ছে আমরা কি করতেছি না মেরিনেট করে রাখতেছি। বলছিলাম না যে 36 থেকে 48 ঘন্টা মেরিনেট করে রাখতে হবে। তুমি যে অয়েল বা ইমালসিফায়ার দিছো এখানে কিন্তু এরকম হয় যে অয়েলের পরিমাণ থাকে হচ্ছে তোমার, যদি আমি 100%-এর হিসাব করি, হ্যাঁ 100% বা ধরে নিলাম 100% না 100 লিটারের একটা আমি ইয়া বানাইতেছি। সো অয়েল থাকে আমার এখানে হচ্ছে সম্ভবত 6 ml, 100 ml যদি বানাই। আর হচ্ছে ইমালসিফায়ার থাকে হচ্ছে তোমার 2 ml। বাকি কী থাকে বলো তো? বাকি পুরাটা থাকে ওয়াটার। সো পানির পরিমাণ থাকে বেশি, কারণ হচ্ছে জুট হচ্ছে খুবই মানে সূক্ষ্ম এবং হচ্ছে কি বলে যে একবারে যে যেটা বলা যায় যে এর মধ্যে কোনো ইয়া থাকে না, ময়েশ্চারের কোনো ভাবই থাকে না। আমরা এমনভাবে শুকাই যে এর মধ্যে প্রচুর পরিমাণে পানি লাগে। ওই যে আমি একটা গল্প বলছিলাম না সিমেন্ট মারে, তাহলে সিমেন্ট কীভাবে থাকে চিন্তা করছো, সিমেন্ট দেওয়ার পর ওর মধ্যে পানি দিয়ে দেয়, এরপরে পাটের ওজন বাড়ায় বেচা দেয় যে আমার পাট এই মানে যে। এবার চায়নাতে গেছে, মনে করো চায়নাতে যায় যে পাট হওয়ার কথা ছিল হচ্ছে তোমার মানে ওদের হিসাবে যে 1 মণ থেকে 2 মণ, সেটা হয়ে গেছে মনে করো 5 থেকে 6 মণ। ওকে তো প্রাইস দেওয়া লাগবে, দাম তো দেওয়া লাগবে, এই যেভাবে ইয়াগুলো ইন্ডাস্ট্রিগুলো নষ্ট হয়ে গেছে। তো কি হয় যে আমাদের এই জিনিসটা দিয়ে আমরা টোটালি কি করি তখন মেরিনেট করে রাখি যে আমার প্রসেস, সেটাকে আমরা কি বলছি এই যে পিলিং অ্যান্ড কন্ডিশনিং বা কন্ডিশনিং। পিলিং বলারও দরকার নেই, জাস্ট আমরা কন্ডিশন করে রাখি যে হচ্ছে এই জিনিসটা আমার 36 থেকে 48 ঘন্টা কি করব লুব্রিকেন্ট, অয়েল এবং ইমালসিফায়ার দিয়ে প্রসেস করে রাখবো, ঠিক আছে। তোমরা একটু টাইমটা উল্লেখ করো, 36 থেকে 48 ঘন্টা টাইমটা একটু উল্লেখ করো, কারণ আমাদের এই টাইমের মধ্যেই হয়ে যায়। তো এইটা হওয়ার পরেই কিন্তু আমরা কার্ডিংয়ে দিই। সো তুমি কি বুঝতেছো যে আমার পিচিং 36 থেকে 48 ঘন্টা, তো পিচিং আপের ডিফেক্ট কী হইতে পারে
সফেনিং লুব্রিকেটিংয়ের ডিফেক্ট কী হতে পারে। এখন কথা হচ্ছে যে এই যে তুমি যে ইয়া করবা কি বলে, আসো তুমি যে হচ্ছে অয়েল ইমালসিফায়ার এবং হচ্ছে কি বলে তোমার ওয়াটার দিয়ে যে হচ্ছে কন্ডিশনিং করবা, এইটা কিন্তু মানে এইটার যে স্থায়িত্ব, ঠিক আছে, এটার স্থায়িত্ব কিন্তু খুবই একটা শর্ট টাইম হইতে হবে। এটা যদি আবার বেশি লং টাইম হয়, বেশি লং টাইম সাস্টেন করে, তখন কি হবে জানো, তখন হচ্ছে ওই পাটের গ্রেডের মান কমে যাবে। তুমি যখন মানে মুরগি ম্যারিনেট করে রাখো সরি, তো দরকার কত যে মিনিমাম 2-2.5 ঘন্টা ধরেই নিলাম আমি ম্যাক্সিমাম। তুমি যদি পরের দিন যাও এটা প্রসেস করতে যাও, রান্না করতে যাও, ডেফিনেটলি নষ্ট হয়ে যাবে। এই জিনিসটাও সেম এইরকম। সো আমি কি ডিফেক্টগুলো বুঝতে পারতেছি? আচ্ছা, এইটুক কিন্তু আমার জাস্ট ফর্মালি কথাবার্তা যে এই জায়গা থেকে আমার হচ্ছে তুমি অয়েল ভালোভাবে না দিলে হবে না, আমার হচ্ছে পিচিং আপ না হইলে হবে না, কন্ডিশনিং না হলে, তুমি যদি 36-এর জায়গায় হচ্ছে 22 ঘন্টা দিলা, সো মেরিনেট না হইলেও হবে না, আবার যদি 48-এর উপরে চলে যায় তাহলে ঝামেলা। সো এই টাইমটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন সাব্বির মনে হয় ক্লাস করছে এগুলা। আচ্ছা, কার্ডিং, ড্রয়িং, ডাবলিং, স্পিনিং। আমার কটনের ক্ষেত্রে কি হয় বলো তো? কটনের ক্ষেত্রে আমার হচ্ছে কার্ডিং মেশিন পর্যন্ত আমি পড়াইছিলাম, কার্ডিংয়ের পরে কই চলে গেছিলো, ড্রয়িংয়ে চলে গেছিলো, ড্রয়িংটা আমাদের বাকি আছে। আচ্ছা, তো ড্রয়িং যদি হচ্ছে হয়ে যায়, এরপরে ড্রয়িংয়ের পরে আমরা কই যাই, সিমপ্লেক্সে যাই। ড্রয়িংয়ে কি করে, জাস্ট টান দেয়, মানে আমার হচ্ছে স্লাইবারটা টান দিয়ে ওইটা কি করে, স্ট্রেট করে ফেলে, যতটুকুই হচ্ছে আমাদের একটু ইয়া থাকে, কুচকানোর মতো থাকে বা স্ট্রিং থাকে, ওইটা কি করে, স্ট্রেট করে ফেলে। এরপরে হচ্ছে ওইখান থেকে আমরা রুভিংয়ে যাই, রুভিং করে কোন মেশিন, সিমপ্লেক্স করে। রুভিং করার পরে মনে আছে আমাদের ওই যে রুভিং যে বারটা ওই তো খুলতেছিল বাকি যেন, রুভিং দিয়ে আমরা তখন কি করি, স্পিনিং করে ইয়ার্নটা বের করি। বাট এইটার ক্ষেত্রে দেখো, কার্ডিংয়ের পরে আমরা কই গেছি, ড্রয়িং অ্যান্ড ডাবলিং, তারপরে গেছি কোথায়, একবার ডিরেক্ট স্পিনিংয়ে। কার্ডিংয়ে আমার 2টা কার্ড আছে, একটা হচ্ছে বেকার কার্ড। শোনো, আমি ফ্লোচারটা কেন বারবার পড়াচ্ছি জানো, আজকে এই 2-3 দিন ধরে, এই জায়গার মধ্যে সব শেষ। এরপরে ম্যাথ আছে কিছু, মানে ওই যে থাকে না ইম্পর্টেন্স, ক্যারেক্টারিস্টিক্স, এইগুলো আছে। তো তুমি এই জিনিসটা শেষ করতে পারলে এই 77 পেজের পিডিএফে 30 পেজ তোমার শেষ। কিন্তু কথা হচ্ছে আমি তো ভিতরে অনেক কথাবার্তা বলতেছি, এগুলো কি মনে থাকবে? ফিডব্যাক দিতে হবে ভাই, বুঝছো? ব্যাপারটা হচ্ছে কি, দেখো ওই স্লাইড ধরে ধরে লাইন বাই লাইন পড়ানো যায়, কিন্তু হবে কি, পড়াই দিব, বাট তোমরা যে সে মুখস্থবিদ্যা লিখবা, মাথায় কিছু থাকবে না। এখন কথা হচ্ছে আমি তোমাদের সামনে ডেলিভার কেমনে দিচ্ছি, আমার টিচাররা আমার এরকম কান ধইরা ধইরা যেভাবে হোক পড়াইছে, যদি এইভাবে পড় তাহলে জীবনে কিছু করতে পারবি না। আসলে আমাদের সব থেকে বড় ব্যাপার হচ্ছে ল্যাবটা ছিল আমাদের গর্বের ব্যাপার, মানে প্রাউডলি আমরা বলতে পারতাম যে হচ্ছে আমাদের ল্যাব একদম টপ নোচ লেভেলের। বলতেছি না, আমার থিওরি ক্লাস হচ্ছে 35 থেকে 40টা মাত্র, আমাদের ল্যাবের সংখ্যা 120টা। হ্যাঁ, নিটের ল্যাবের সংখ্যা 120টা। মানে প্রথম দিন যায় আমাদের র্যাক পিরিয়ডে এরকম বলতেছে যে হচ্ছে তোর কি ভালো লাগছে, তা বলছি ভাই আমার নিটারের ল্যাবগুলো ভালো লাগছে। তো বলতেছে তোর কোনো আপুদের ভালো লাগে না? আমি না ভাই, ঠিক আছে। তো এইটা হচ্ছে আর কি তাদের ইয়াটা। তো এই জন্য হচ্ছে মানে তুমি এখান থেকে যত শিখে যাবা, তুমি তোমার জুনিয়র বলো বা তুমি যে টিচিং প্রফেশনে যাবা এর তো ঠিক নাই। অনেকেরই এখানে ইচ্ছা আছে মাস্টার্স করবো, পিএইচডি করবো, এবার টিচিং প্রফেশনে আসবো। বিশেষ করে মেয়েরা তো ম্যাক্সিমামই চায় যে হচ্ছে এই প্রফেশনটা, ডাক্তার নয় টিচার, ওরা চাই এই 2টা, ঠিক আছে, যে হয় ডাক্তার না হয় হচ্ছে টিচার। সো যাইতে পারে। হ্যাঁ, কী হলো মেয়ে? না বুঝি না, আরে বলো, সবার সামনে শেয়ার করো আল্লাহ। আচ্ছা ঠিক আছে, দেখো কার্ডিংয়ের মধ্যে 2টা কার্ড আছে, এটা বেকার কার্ড, ফিনিশার কার্ড। বাট আমাদের যখন ইয়া করছি আমরা কটন করছি, কটনের ক্ষেত্রে বেকার কার্ড, ফিনিশার কার্ডে কিন্তু কিছু ছিল না, জাস্ট একটা কী ছিল, সিলিন্ডার ছিল, ডফার ছিল, টামপ্লেট ছিল, ওইখান দিয়ে আমরা কি করছি, জাস্ট হচ্ছে ইয়া থেকে চুটমেট থেকে বা ল্যাব ফরমার থেকে কি বানাইছিলাম বলো তো, স্লাইভার। কি লিখবা আল্লাহ। আচ্ছা কেমনে মার্ক পাইলা 25-26 করে? আমি তো বিশ্বাস হইতেছে না এখন, অনেক মার্ক পাইছে। যে এই কত পাইছো তুমি? হাইয়েস্ট মার্ক পাইছো তো, 27-এর উপর আর কেউ নাই। আচ্ছা যাই হোক, জানি না, ফাইন তোমাদের পরীক্ষা এলা ভালো করে ফেলো তোমরা, মানে যারা ক্লাস করে দিকে। ওই টাইমটা হচ্ছে কি স্যার, আগের দিন রাত করি
কি যে করো তোমরা। তখন একটা সাবজেক্টই মাথায় থাকে, আমি তো অনেকগুলো আচ্ছা দেখি আসো। তো কার্ডিংয়ে কি হয়, বেকার কার্ড আর ফিনিশার কার্ড দিয়ে। বেকার কার্ড যে কাজটা করে, হ্যাঁ তুমি ওই তো খাতা দেখছো তো তুমি, এই যে এ মনে হয় দেখছিল না খাতাটা সাবজেক্ট দেখছিলে। তাহলে আমি কি 27 তুই দেখছিলি? তিশা কত পাইছো? দিশা দেখেনি। কত মেসেজ বল না 20 আপ না 20 বিলো 20 ইয়া দিয়া বিলো 20 বিলো 20 কি কথা দিলা নাম্বার দেখো নাই? মিথ্যা বলি আরে রেজাল্ট দিছি তো। এই যে আর কোচিং কে হীরা। 20 কি ব্যাপার মানে, তাহলে কেমন হয়ে গেল না, বৈষম্য হয়ে গেল নাকি? মানে ওই পাশে কমে গেছে, এইদিকে বাইরে গেছে। জি স্যার আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, অনেক বাকি তো এখনো। মানে তোমাদের হচ্ছে এইটা নিয়ে এত চিন্তা করতেছে না, তোমাদের এখনো সিটি বাকি, তোমাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট বাকি, প্রেজেন্টেশন বাকি। হ্যাঁ একটা নিছে আর একটা নিব, যেটা ভালো করবে সে ভালো করবে। কালকে তো হবে প্রেজেন্টেশন কালকে প্রেজেন্টেশন হবে, ওখানে 10 মার্ক, ঠিক আছে। অ্যাসাইনমেন্ট আছে এখনো, সিটি আছে, এরপরে আরে ওটা তো ল্যাবে থিওরির কথা বলতেছি। এরপরে তোমার ফাইনাল তো আছে 40 মার্কের, ঠিক আছে। ও হ্যাঁ, টিচারদের বলে যে 30 মার্ক টিচারদের হাতে থাকে, ওটা স্যার কিভাবে? আমার হাতে 30 মার্ক নাই ভাই, সত্য কথা। 30 মার্ক কই আমি দেবো, কই থেকে পাবো বলো? ব্যাপারটা হচ্ছে কি দেখো, মানে 30 মার্কটা না, তোমার খোলামেলা কথা বলি। মনে করো তুমি পাইছো 76, তোমার A+ পাইতে লাগে 4 মার্ক, আমি তোমার 4 মার্ক দিয়ে দিব, এইটা হচ্ছে আমার হাতে, বুঝতে পারছো? এখন কেউ পাইছে মনে করো 72, ওর দরকার 75, আমি ওরা 75 3 মার্ক দিয়ে দিব। স্যার মিডে এমন মানে বিলো পরীক্ষা আসছে তো না 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 না, এটা করা যাবে না। হ্যাঁ বলো। স্যার মিডে বিলো পরীক্ষা আসছে তো ফাইনাল খারাপ হয়ে যায় না? এখন এইটা তুমি যদি চিন্তা করে খারাপ করো, তাহলে আমি কি করব বলো? তোমার ওই চিন্তা করা যাবে না। তুমি ভাবছো যে আমি এই কেন আর্জেন্টিনার কথা উঠাচ্ছ না কেন? সে না ফাইনালে খারাপ করতেছে, তাই না? এই একটু থামো, শেষ করে লাস্টের দিকে 10 মিনিট গল্প করবো না। শোনো, কার্ডিংয়ে যেটা হয় বেকার কার্ড, ফিনিশার কার্ড। বেকার কার্ড কি করে? বেকার কার্ড হচ্ছে যখন আমার জোরটা ভিতরে ঢুকে, ঠিক আছে, কার্ডিং মেশিনের, তখন ও হচ্ছে ওই যে তুমি তো আগে ছোটো ছোটো টুকরা করে নিছো, টাফট করে নিছো, এখন কথা হচ্ছে ও কি টাফট অবস্থায় থাকবে না। ও কি করে যে মানে এরকম থাকে, মানে জুট তো এরকম থাকে জাস্ট, ঠিক আছে, ও একটা আরেকটার সাথে জাস্ট প্যাঁচায়ে ইয়া হয়ে যুক্ত হয়ে যায়। কিন্তু কথা হচ্ছে আমার কার্ডিংয়ের মেন কাজটা কি বলো তো? কার্ডিংয়ের মেন কাজটা হচ্ছে ওয়েস্টটাকে বা হচ্ছে আমার যে ইমপিউরিটিসগুলো আছে এইগুলো রিমুভ করা। এই যে কথাগুলো আছে না যে ইমপিউরিটিস রিমুভ, ঠিক আছে, মানে এই কিওয়ার্ডগুলো তুমি যদি খাতায় লিখো, মনে করো আমি খাতা দেখবো না, বুটেক্সের একটা টিচার দেখবে, উনি নাম্বার দিয়ে দিবে। যেমন আইএলটিএসে কী হয় জানো? আইএলটিএসে হচ্ছে কিছু কিছু ওয়ার্ড আছে, কমপ্লেক্স ওয়ার্ড, ঠিক আছে। যেমন হচ্ছে আমরা কোহেশন কোহেরেন্সের একটা ব্যাপার থাকে। কোহেশন কোহেরেন্সে কী হয় যে আমার একটা সেন্টেন্সের সাথে আর একটা সেন্টেন্সের মিল আছে কিনা। তুমি টপিক সেন্টেন্সে লিখছো, মনে করো একটা সেন্টেন্স লিখে ফেলছো, পরের সেন্টেন্সকে ওই টপিকে লিখতেছো কিনা বা ওখান থেকে বেরোয় গেছো কিনা, এই কোহেশন কোহেরেন্স দেখে। বাট একটা জিনিস কি, তুমি যখন কিওয়ার্ডগুলো লিখবা তোমার মতো করে যে হচ্ছে ইকো ফ্রেন্ডলি, সাস্টেনেবল, তখন তোমার মার্ক অটোমেটিক বেড়ে যায়, বুঝতে পারছো? কারণ এই কমপ্লেক্স হচ্ছে জিনিসগুলো আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি শুধু না, ইঞ্জিনিয়ারিংয়ের সাথে ইনভলভ। নাহলে তুমি তো পারবা না। তোমার এই যে আমার আর কয়েকদিন পরে যখন শুরু করবা, বিশেষ করে টুগুলা, মানে উইড প্রসেসিং টু, অ্যাপারেল টু, না এরপরের পরেরটা, এরপরে আবার ওই যে কোয়ালিটি মলিটি ঢুকে যাবে তোমাদের, বুঝতে পারছো? আবার সব নন ডিপার্টমেন্টের না তো, বললাম তো যে কোয়ালিটি ঢুকতে পারে, অ্যাকাউন্টিং ঢুকতে পারে। সোসিওলজি পড়ছো এখনো? সোসিওলজি তোমাদের নাই। ফয়সাল স্যারের কি সাবজেক্ট বাকি আছে তোমাদের? আর আল্লাহ, স্যার অটো করে কাজ করছিলা ওই ইয়া করো শোনো, এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন কন্ট্রোল, বা হ্যাঁ এখানে হচ্ছে এই নামটাই। আর হচ্ছে আর একটা আছে এনভায়রনমেন্ট সায়েন্স, ঠিক আছে, এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট, অনেকগুলা নাম আছে একটা ইয়ার মধ্যে, বাট ঘুরে ফিরে জায়গা একটাই। যেমন আমার ফিউচার হচ্ছে প্ল্যান যে আমি এনভায়রনমেন্ট পলিউশন বা এনভায়রনমেন্ট সায়েন্স বা ওয়াটার ম্যানেজমেন্ট বা ইটিভি ম্যানেজমেন্ট এইটার উপরে মাস্টার্স করা, ঠিক আছে। বর্তমানে দেখো সারা বিশ্বে কিন্তু পরিবেশ নিয়ে প্রচুর সচেতন, কিন্তু কেউ ভাই মানবে না। যেমন চীন হচ্ছে 40%, মানে বিশ্বের 40%
পরিবেশ দূষণ করে চীন। যতবার জাতিসংঘে এইটা নিয়ে অধিবেশন হয় চীন যায় না ওখানে, অথচ চীন কিন্তু হাজার হাজার কোটি টাকা খরচ করতেছে এই এনভায়রনমেন্ট ঠিক করার জন্য। বিশেষ করে নষ্ট করে পরিবেশ 40%। ওদের ওদের এখন বহুত ব্যাপার স্যাপার বুঝছো মানে দেখো আমরা চীনকে এতটা মূল্যায়ন করতেছি না, বাট ব্যাপারটা কি হয়েছে যে আমার ইউএসএ হচ্ছে শাসন করলো না, এরপরে চীন শাসন করবে, চীনের পরে ইন্ডিয়া শাসন করবে, এভাবে কিন্তু ধাপে ধাপে হবে, ইন্ডিয়ার পর আরেক দেশ শাসন করবে। বাংলাদেশ এটা ভিয়েতনামও করতে পারে। হ্যাঁ, ভিয়েতনাম, ভিয়েতনামের ব্যাপারটা মানে আমি এখন ওইভাবে বলতেছি না, কারণ হচ্ছে কি ওদের নিজেরই হচ্ছে কম্বোডিয়ার সাথে যুদ্ধ চলতেছে, ভিয়েতনাম কম্বোডিয়া যুদ্ধ চলতেছে না। সো তোমাকে দেখতে হবে যে ভৌগোলিক দিক থেকে আবার কোথায় আছে। কোথায় আছে? তা পলিটিক্সটা ডিপেন্ড করে। ওই যে বললাম না, জিও পলিটিক্স না বুঝলে তো তুমি করবা না। কই থেকে কই যে চলে যায় তোমাদের সাথে সাথে, কই ছিলাম আমি? স্যার ব্রেক, স্যার কার্ডে স্যার এই যে ব্রেকার আচ্ছা, ফিনিশার কার্ডটা কেন দিই? ফিনিশার কার্ডটা দিই হচ্ছে তোমার আমার হচ্ছে কার্ডিং মেশিনের কি হলো, কার্ডিং মেশিনের হচ্ছে মেইন কাজটা হচ্ছে আমার ওয়েস্টেজটাকে রিমুভ করা। তো এই জন্যে ফিনিশার কার্ডটা আমরা লাস্টে ওই যে শেষের দিকে দিয়ে দিই। মনে করো এইখানে কার্ডিংটা কীভাবে থাকে, জাস্ট এটা যদি আমার কার্ডিং মেশিন হয়, তুমি এই পোর্শনটুকে যদি হচ্ছে দিয়ে দাও যে ব্রেকার কার্ড। এখন যদি কেউ ব্রেকার কার্ড আর ফিনিশার কার্ড না মনে রাখে পরীক্ষার হলে, তুমি দিবা ফার্স্ট কার্ড সেকেন্ড কার্ড, ঠিক আছে? এটা কিন্তু আমরা আগের ক্লাসেও বলছিলাম যে ফার্স্ট কার্ড দিবা না সেকেন্ড কার্ড দিবা। আচ্ছা, এখন ব্রেকার কার্ডে তুমি ব্রেকার কার্ডের কাজ উল্লেখ করো বা না করো এটা হচ্ছে সমস্যা নাই, কিন্তু এই টাইপের ফ্লোচার্টগুলো আসে 5-6 মার্কের। তো আসলে ট্রাই করবা যে প্রত্যেকটা জিনিস হচ্ছে একটু মেনশন করা যে আমার কার্ডিংয়ের ব্রেকার কার্ডের এই কাজ, ফিনিশার কার্ডের এই কাজ। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো ড্রয়িং অ্যান্ড ডাবলিং। এই জায়গাটাতে হয় কি জানো, মানে কটনের ক্ষেত্রে কি হয়, কটনের ক্ষেত্রে শুধু ড্রয়িং রাখি আমরা, ডাবলিং রাখি না, কারণ আমার ডাবলিং প্রয়োজন হয় না ওখানে। কজ তুমি ইয়ার্ন কিন্তু বিভিন্ন কাউন্টের নাও, যে 40 কাউন্ট, 30 কাউন্ট, 20 কাউন্ট, 25 কাউন্ট, ঠিক আছে? এবং কাউন্ট যত বাড়ে ইয়ার্ন তত কি হয়, মোটা হয় না চিকন হয়? চিকন হয়। কাউন্ট বাড়লে চিকন হয়, কাউন্ট যত কমে তত আবার ইংলিশ কাউন্টে কাউন্ট বাড়লে চিকন হয়, ফাইনার হয়। আর যদি কাউন্ট নিচে নামে 15 কাউন্ট বা 18 কাউন্ট হয়, তাহলে হচ্ছে হয় কি কোর্সার হয়, মোটা হয়। শোনো, আচ্ছা যার চিন্তা যেরকম থাকে আর কি, বাট তুমি একটা ইনফরমেশন দাও, মানে ঢাকার মধ্যে সব থেকে হচ্ছে শাড়ি কোথায় ভালো পাওয়া যায়? টাঙ্গাইল। আরে ঢাকার মধ্যে মানে শাড়ি বলতে বিয়ের শাড়িটারই এই রিলেটেড আর কি। বেনারসি পল্লীতে প্রাইস কেমন? তারপর হচ্ছে নিউ মার্কেটের অপোজিটে কালসিয়া মার্কেট। ও হ্যাঁ হ্যাঁ, সেটাই তো, সাব্বির ভালো জানবে। স্যার বল না মানে আসলে কই পাওয়া যায় ভালো? স্যার ওই মিরপুর এখানে বেনারসি পল্লী আছে, সেকেন্ড হচ্ছে কালসিয়া মার্কেট আছে, নিউ মার্কেট আছে। স্যার জামদানির জন্য সেরা না নারায়ণগঞ্জ থেকে আমার বাসায় এমনি